আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ভালোর দলে আছো। আজকে এই রাতে আমাদের বাংলাদেশের প্রখ্যাত লেখক, সায়েন্স ফিকশন লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কলমে লেখা ভৌতিক গল্প অন্য জীবন। মোহাম্মদ জাফর ইকবাল 23 ডিসেম্বর 1952 সাল, সিলেট। বাবা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের ছাত্র, পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেল কমিউনিকেশন রিসার্চ বিজ্ঞানী হিসেবে কাজ করেন। সুদীর্ঘ 18 বছর পর দেশে ফিরে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শ্রীপুত্র ডক্টর ইয়াসমিন হক, পুত্র নাবিল এবং এক কন্যা রয়েছেন তার বিখ্যাত অসংখ্য লেখার মধ্যে আজকের এক ভৌতিক গল্প অন্য জীবন। গল্পপত্রে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিল। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমাপুর। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়া। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। তো আমরা গল্পে ফিরে যাই। আমি তখন খুব ছোট, মফস্বল শহরে একটা স্কুলে পড়ি। আজকালকার মতো মফস্বল শহর এত আধুনিক নয়। বাসায় ইলেকট্রিসিটি থাকে, ঘরে কম্পিউটার থাকে, এগুলো কিছুই নেই। পকেটে মোবাইল ফোন থাকে। আমি যে সময়ের কথা বলছি তখন সেরকম কিছুই ছিল না। স্কুল মানে অনেকটা গড়, কিছু শিক্ষক আর বেশ কিছু ছাত্র। তবে সব স্কুলের একটা বড় খেলার মাঠ ছিল। আমরা ছুটোছুটি করে সেই মাঠে খেলতাম। স্কুলের ঘন্টা পড়লে মন খারাপ করে ক্লাস ঢুকে যেতাম। স্যাররা বেশ যত্ন করে পড়াতেন। ক্লাসে আমরা মনোযোগ দিয়ে স্যারদের কথা শুনতাম। তার কারণ ক্লাসে ঢোকার সময় স্যার চক ডাস্টারের সাথে লম্বা একটা ব্যাট নিয়ে ঢুকতেন। সেই স্যারের ব্যাট যত লম্বা, সেই স্যারের মর্যাদা তত বেশি। স্কুলের একটা দিন আলাদা করে রাখা ছিল স্কুলের ফি নেওয়ার জন্য। সেদিন ক্লাসের টিচার একজন একজন করে সব ছাত্রদের কাছ থেকে স্কুলের ফি নিতেন। কোনো মাসে কত টাকা ফি লাগে আগে থেকে বলে দেওয়া হতো। আমরা সেটা নিয়ে আসতাম। লেখাপড়া ভালো ছিলাম বলে আমার স্কুলের বেতন মাফ করে দেওয়া হয়েছিল। তাই আমাকে খুব কম টাকা দিয়ে পড়তে হতো। আমার বেতন মাফ না হলেও সমস্যা ছিল না। আমার বাবা নিশ্চয়ই স্কুলের বেতন দিতে পারতেন, কিন্তু যাদের স্কুলের বেতন মাফ হলে ভালো হতো তাদের বেতন কখনোই মাফ হতো না, কারণ তারা লেখাপড়া করতো না। ক্লাসে এসে পিছনের বেঞ্চে উদাস মুখে বসে থাকতেন। স্যাররা যখন কিছু জিজ্ঞাসা করতেন তারা কেমন যেন অবাক হয়ে স্যারদের দিকে তাকাতেন। স্যাররা যখন গরুর মতো পিটাতেন তারা আরও অবাক হয়ে স্যারদের দিকে তাকিয়ে থাকতেন। স্কুলের ফি নেওয়া নিয়ে তাদের অনেক সাথে ক্লাসের টিচার সমস্যা হতো। তারা হয় স্কুলের ফি আনতো না, কিংবা যত আনার কথা তার চেয়ে কম আনতো। ক্লাস টিচার তাদের হুমকি ধমকি দিতে বাড়িতে খবর পাঠাতেন। খুব একটা লাভ হতো না বলে মনে হয়। যেসব ছেলে মেয়েদের সাথে ক্লাস টিচারের সাথে প্রায় নিয়মিত গোলমাল হতো তাদের একজনের নাম ছিল ফজল। হালকা পাতলা শ্যামলা রঙের একটা ছেলে, খালি গা ময়লা শার্ট প্যান্ট, মাথায় উস্কো লালচে চুল, সব কিছু অন্য 10 জনের ছেলেদের মতো। অন্য আরও দুটো চোখ, ঠিক কারণ জানা নেই। মনে হয় মানুষের চোখ নয়, বিড়াল কিংবা অন্য প্রাণীর চোখ। স্কুলের ফি নেওয়ার সময় ক্লাস টিচার স্যারের সাথে ফজলের গোলমালটা হয়তো একটু অন্যরকম। যদিও তাদের ব্যস্ত রাখার জন্য স্যার একটা বড় ট্রান্সলেশন লিখতে দিয়ে বসিয়ে রাখতেন, কিন্তু আমরা তারপরে স্যার কি বলতে শুনতাম। ফজলকে জিজ্ঞাসা করতাম, বেতন কই? ফজল কোনো কথা না বলে স্যারের দিকে তাকিয়ে থাকতো। আমরা টের পেতাম তার বিড়ালের মতো চোখ দেখে কেমন যেন অসুস্থ বোধ হতো। স্যার আবার ধমক দিয়ে জিজ্ঞাসা করতেন, বেতন কই? ফজল বলতো নাই। স্যার বলতেন, বেতন নাই তুই স্কুলে এসেছিস কেন? ফজল কিছু বলতো না। স্যার অন্যদের যেরকম বলতেন, তোর বাবাকে দেখা করতে বলিস। ফজল সেটা বলতে পারতেন না, কারণ আমরা সবাই জানতাম তার বাবা নেই, মারা গেছে সে অনেক আগে। কাজেই স্কুলে ফি দেওয়ার সময় স্যার ফজলের বাবাকে আনতে বলতো না। নাটকের শেষ স্যারের কথা, তোকে আর স্কুলে আসতে হবে না, বুঝেছিস?
ফজল মাথা নেড়ে বলতো সে বুঝেছে। স্যার বলতেন বেতন ছাড়া স্কুলে পড়ার নিয়ম নাই, বুঝেছিস? ফজল আবার মাথা নাড়াতেন, কিন্তু তারপরও কিছু বলতেন না। ফজলের সাথে আমার পরিচয় কিংবা বন্ধুত্ব হবার কথা ছিল না, কিন্তু তার সাথে আমার একজনের বন্ধুত্ব হয়ে গেছে। সেই ঘন্টা যত বিচিত্রই কেউ সেটা বিশ্বাস করুক বা না করুক, আমি সেটা বলবার চেষ্টাও করি না, তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তার সাথে পরিচয়ের ব্যাপারটা শুরু হয়েছিল স্কুলের ফি নেওয়ার দিন। অন্যবারের মতো সেই দিন ফজল তার বিড়ালের মতো চোখ নিয়ে স্যারের দিকে তাকিয়ে আছে। ছোট্ট দুটোই লাল, চোখ দুটো লাল। যখন ডেকে নিয়েছে তখন সে ডেস্কে মাথা রেখে ঘুমাচ্ছিল। স্যার বলেন বেতন কই? অন্য দিনের সে বলে নাই, আর সেটাও যেন বুক পেটে হাত বেরোতে চাচ্ছিল না। ফজল কি বলল না, স্যার ধমক দিলেন, একটা বেতন। ফজলের মাথা নাড়া বলল বেতন থেকে মনে হয় বেশি হবে। স্যার হঠাৎ করে খেপে গিয়ে বললেন, চিৎকার করে বলেন, আমার সাথে মস্করা? তোর এই তামার পয়সা বেতনের চেয়ে বেশি? তার হাতে পয়সাটা ছুঁড়ে দিলেন, কারণ তার হাতে একটা পয়সা তুলে দিয়েই সে কথাটা বলেছিল বেতনের চেয়েও বেশি। দূর হতভাগা এখান থেকে, তোকে যদি আর কোনোদিন স্কুলে দেখি খুন করে ফেলবো। স্যার যে ইচ্ছা করলে খুন করে ফেলতে পারবেন না সেটা প্রমাণ করার জন্যই মনে হয় টেবিলে রাখা বেতনটা দিয়ে ফজল গরুর মতো পেটালো। ফজল চুপ করে মার খেলো, তারপর নিচু হয়ে ফজলে গরুর মতো পেটালো, মার খেলো। মেঝে থেকে তার তামার ফুটো পয়সাটা নিয়ে পকেটে রেখে তার জায়গায় ফিরে গেলেন। স্কুলের বেতন থেকে মূল্যবান ফুটো তামার পয়সাটা আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু ফজলের সাথে আমার সেরকম কোনো জানাশোনা নেই, তাই তাকে এখন এই কথাটা নিয়ে কিছু বলতে পারলাম না। বেতন দেওয়ার কিছুটা গল্প বেশ মজার, তাই রাতে খেতে খেতে আমি সবাইকে সেটা বলতাম, কিন্তু আমার আব্বু কিংবা আম্মু গল্পটা শুনে হাসলেন না। কেন যেন একটা তামার পয়সা নিয়ে স্কুলের বেতন দেওয়ার চেষ্টা করতে পারে, সে এর মাঝে যে বিশাল হাস্যকর ব্যাপার আছে সেটা তোদের চোখে পড়লো না। আব্বু গুরু কুচকে বলবো, এই ফজল ছেলেটা বাবা মা নেই। আমি মাথা নাড়ালাম, না বেতন দিতে পারে না বলে এখন লেখাপড়া বন্ধ? আমি মাথা নাড়ালাম, হ্যাঁ। তোদের বেতন কত? আমার বেতন দিতে হয় না, তবু আমি কত টাকা বেতন দেই সেটা জানতাম। আব্বুকে বললাম। আব্বু শুনে বললেন, মাত্র এই কয়েকটা টাকার জন্য একটা বাচ্চা ছেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে? ফজলের জন্য আব্বু আম্মুর মায়া হচ্ছে। অনুমান করে আমি তখন গল্পটা হাস্যকর দিকটার দিকে আর জোর না দিয়ে তার দুঃখের জোর দিলাম। বললাম, যখন বেতন দিতে পারে নাই তখন স্যার ব্যাট দিয়ে তাকে অনেক পিটিয়েছে। আম্মু মাথা নেড়ে বললেন, আহারে, একটুখানি বাচ্চাকে কেউ পেটায়? আমি বললাম, শুধু ফজল না, স্যার সবাইকে পেটায়। আব্বু মুখ শক্ত করে বললেন, দেশে আইন করে ফিজিক্যাল পারমিশনটা তুলে দেওয়া উচিত। আমি গম্ভীরভাবে মাথা নাড়ালাম। পরের দিন স্কুলে যাবার সময় আব্বু আমাকে একটা খাম দিয়ে বললেন, এটা তোর বন্ধুকে দিবি। আমি অবাক হয়ে বললাম, বন্ধু? কোন বন্ধু? আমি ততক্ষণে ফজলের কথা টপা সব কিছু ভুলে বসে আছি। আব্বু বলেন, ওই যে তোর এক বন্ধু বেতন দিতে পারে নাই বলে মাস্টার তাকে পিটিয়েছে। ও আচ্ছা, সে তো আমি বলতে পারছি না সে আসলে আমার বন্ধু না, আমার ক্লাসে পড়ে মাত্র। কিন্তু আমার মনে হলো এই কথাটা বলা ঠিক হবে না। আব্বু আম্মু ধারণা ক্লাসের সবাই বুঝি একজন আরেকজনের প্রাণের বন্ধু, আমরা একে অন্যের জন্য জান দিয়ে দেই। আব্বু বুড়ো কুচকে বলল, সে তো কি, সে তো আজকে আসবে কি না জানি না, মাঝে মাঝে আসে না, না আসলে নাই, সেই দিন আসবে সেই দিন দিবি। আমি মাথা নাড়ালাম, বললাম ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আব্বু বললেন, আর শোন। আমি বললাম, কি? এই খামের ভেতরে বন্ধুর স্কুলের বেতন আছে, আমি যে ওর বেতনটা দিচ্ছি সেটা কাউকে বলবি না। আমি আকাশ থেকে বললাম, কাউকে বলবো না। না, আমাদের তখন সেই বয়স যখন বন্ধুর আরেকজন বন্ধুর কাছে প্রমাণ করার চেষ্টা করি আমাদের নিজ নিজ আব্বু কত ভালো। ফজলের কথা শোনা মাত্র আব্বু কিভাবে তার বেতনের টাকা দিয়ে দিলেন, সেই গল্পটা কত রং চং চড়িয়ে সবাইকে বলবো সেটার মাঝে ঠিক করে ফেলেছিলাম। আব্বু কথা শুনে তাই একটু থমকে খেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, বললাম না কেন? বললে কি হবে? কি হবে মানে? আমি বলছি বলবি না, তাই কাউকে বলবি না, মনে থাকবে? আমি মাথা নাড়ালাম, মনে থাকবে। তার ব্যর্থ কখনো আমি সবাইকে বলবো না। শুধু বলার আগে সবাইকে কসম খাইয়ে নিতে হবে যে কাউকে বলবো না। আমাদের প্রায় প্রত্যেকেই দিনই এরকম কিছু না কিছু করতে হয়। স্কুলে গিয়ে দেখলাম আমার ধারণা সত্যি ফজল আর স্কুলে আসেনি। একদিকে দিয়ে ভালোই হলো, আমি তখন ক্লাসের সবাইকে আলাদা আলাদাভাবে আব্বুর দেওয়া খামটা দেখিয়ে পুরো কাহিনীটা বলতে পারলাম। ফজলের কাহিনী শুনে কিভাবে আব্বুর চোখে পানি চলে এসেছিল একটু বাড়িয়ে বলছি, কিন্তু এই গল্পটা ভালোভাবে বলতে হলে সবাই একটু
বাড়াতে হবে, এর মাঝে দোষের কিছু নেই, তে বাড়িয়েই বললাম। আব্বু কিভাবে ফজলের বেতনটা টাকাটা দিলেন, শুধু যে দিলেন তা নয়, কেউ যেন না জানে সেটা আমাকে বলে দিলেন, সেটা বললাম। কেউ মুখে বলবো না, কিন্তু সবাই যে মনে মনে স্বীকার করে নিল আমার আব্বু সবচেয়ে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। দুদিন পর ফজলের দেখা পাওয়া গেল। সে ক্লাসে আসার কিছুক্ষণের মাঝেই আমার কাছে হাজির হয়ে বলল, দে। আমি অবাক হয়ে বললাম, কি দিব? তোর বাবা আমার বেতনের টাকা দিয়েছে না? আমি আরো অবাক হয়ে বললাম, তুই কি করে জানিস আমার আব্বু তোকে টাকা দিয়েছে? সে ক্লাসের ছেলেদের দেখিয়ে বলল, এরা বলেছে। আমি এতক্ষণ কসম কাটিয়ে সবাইকে বলেছিলাম, কিন্তু এই ফজলকে দেখা মাত্রই সব কিছু বলে দিয়েছে। কি আশ্চর্য! আমি ব্যাগ খুলে খামটা বের করে ফজলকে দিলাম। সে খামটা খুলে টাকাগুলো গুনে বলল, কম আছে মনে হয়, তুই কত সরিয়েছিস? যতটুকু সরালে ফজল বুঝতে পারবে না আমি তার থেকে 1 পয়সা বেশি সরাইনি, কিন্তু পজিশনটা তার মাঝে বুঝে গেলাম। আমি অবিশ্বাস্য, সেটা স্বীকার করলাম না। মুখ শক্ত করে বললাম, সরিয়েছি। কে বললো তোকে? কেউ বলে নাই। ফজল বলল, দেখে বোঝা যায়, বড় মানুষেরা যখন টাকা দেয় তখন খুচরো দেয় না। এইখানে খুচরো পয়সা নেই, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি মুখ আর শক্ত করে বললাম, তোর বেতন হবে কি না সেটা বল। ফজল মাথা নাড়ালো, হবে। তাহলে ফ্যাচফ্যাচ করছিস কেন? ফজল তখন ফ্যাচফ্যাচ করে বন্ধ করে তার বুকের পকেট থেকে সেই দিনের ফুটো তামার পয়সাটা বের করে আমার দিকে তাকিয়ে দিল। বলল, নে। কি? একটু পয়সা? আমি একটা পয়সা দিয়ে কি করব? একটা অনেক মূল্যবান পয়সা। আমি পয়সাটা হাতে নিলাম। অনেক দিন আগের কথা, তখন নোট অনেক বড় ব্যাপার। আমরা খুচরো পয়সা দিয়ে চলে যেত। 1 পয়সা বিশেষ গুরুত্ব নেই, তবু মাঝে মাঝে ব্যবহার হয়। ফুটো পয়সাটা উল্টো পাল্টে দেখে বললাম, এটা কোনো মূল্যবান? ফজল মাথা চুলকালো, বলল, জানি না। জানিস না? না, কিন্তু যে দিয়েছে সে বলেছে এটা মূল্যবান। কে দিয়েছে? ফজল আরেকবার একটু থমকে গিয়ে বলল, ইতস্ত করে বলল, আমার বন্ধু। তুই চিনবি না? তোর বন্ধু তোকে কেন মূল্যবান পয়সা দেয়? কেমন করে দেয়? আর পয়সা তো পয়সাই, সেটা মূল্যবান হয় কেমন করে? ফজল একেবারে একটু রেগে গিয়ে বললেন, নিলে নে, না নিলে ফিরিয়ে দে। আমি অত কথা বলতে পারবো না। কথা শেষ করে সে তার বিড়ালের মতো চোখ দিয়ে আমার দিকে তাকালেন। সেই চোখ দেখে আমার কেমন যেন ভয় লাগলো। আমি পয়সাটা নিয়ে নিলাম। আব্বু কদিন থেকেই খোঁজ নিচ্ছিল ফজলের সাথে দেখা হয়েছে কিনা, তার বেতনটা দেওয়া হয়েছে কিনা। সেই দিন তাকে জানালাম। শেষে পর্যন্ত খামটা তার হাতে দেওয়া হয়েছে শুনে আব্বু খুশি হলেন। আমি বললাম, তবে একটা সমস্যা আছে। আব্বু বুড়ো কুচকে জানতে চাইল, কি সমস্যা? মনে হয় মাথায় গোলমাল আছে। কেমন? কেন? আমাকে তামার পয়সাটা দিয়ে বলেছে এইটা নাকি অনেক মূল্যবান। আমি হতাশার মতো বান করে বললাম, পয়সা মূল্যবান হলে তো পয়সা, টাকা তো আর হবে না। আব্বু বললেন, দেখি পয়সাটা। আমি পকেট থেকে তামার পয়সাটা বের করে আব্বুকে দিলাম। আব্বু হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে চমকে উঠে বললেন, ও মাই গুডনেস। আমি বললাম, কি হয়েছে? তোর বন্ধু ঠিকই বলেছে, এটা আসলেই মূল্যবান। আমি অবাক হয়ে বললাম, সত্যি? এটা কি সোনার? না না, সোনার না, পয়সাটা তামার, ব্রিটিশ আমলের পয়সা, কিন্তু সেই জন্য মূল্যবান না। এটা মূল্যবান তার কারণে এইখানে ভুলভালভাবে লেখা আছে। আমি বললাম, ভুলভাবে? হ্যাঁ, এই দেখ। আমি দেখলাম এবং কিছু বুঝতে পারলাম না। আব্বু বললেন, তার মানে পয়সাটা তৈরি করার সময় 2 ছাপ পড়েছে, লেখাটা উল্টোপাল্টা হয়ে গেছে। কি আশ্চর্য! এটা একটা বেয়ার কয়েন। আমি তখন কি বুঝতে পারলাম না। বললাম, আব্বু, যদি পয়সাটা উল্টো পাল্টে করে থাকে তার মানে এটা আসলে 1 পয়সা ঠিকভাবে হয় নাই, এটা আধা পয়সা। আব্বু মাথা নাড়ালেন, বললেন, কয়েন ভুল লেখা হলেও সেটা অনেক মূল্যবান হয়ে যায়। কত মূল্যবান? আব্বু বললেন, সেটা আমি জানি না, যারা কয়েন কালেক্ট করে তারা বলতে পারবে। আব্বু পয়সাটা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখে আমাকে ফেরত দিয়ে বললেন, এটা তোর বন্ধুকে ফেরত দিয়ে বলবি এর যত্নে রাখতে। আমি বললাম, ঠিক আছে। পরের দিন আমি ফজলকে তার ফুটো পয়সাটা ফেরত দিতে বললাম। আব্বু বলেছে এটা অনেক মূল্যবান, তুই এটা যত্ন করে রাখিস। ফজল বলল, আমি জানি, কিন্তু পয়সাটা নিলি না কেন? আমি বললাম, নে, তোর মূল্যবান পয়সা। আমার লাগবে না, লাগবে না। না, কেন? ফজল মুখটা সুচুকুর করে বলল, আমার আরও আছে। আমি অবাক হয়ে বললাম, তোর আরও আছে? হ্যাঁ। কোথায় পেয়েছিস? ফজল উত্তর দিল না, বলল, এই তো পেয়েছি, আর কি? আমি বললাম, মিথ্যুক, তোর আর নেই? আছে, তাহলে দেখা। ফজল বলল, আমি পকেটে নিয়ে ঘোরাঘুরি নাকি? বাড়িতে আছে। আমি মুখ শক্ত করে বললাম, তোর বাড়িতে গেলে দেখাতে পারবি? ফজল মাথা নাড়ালো, বলল, পারবো। কোথা থেকে পেয়েছিস? ফজল হাই তুলে বলল, আমাকে দে। কে দেয়? এই তো, বলে ফজল তো আর ডেস্কে মাথা রেখে চোখ পিট পিট করে তাকালো। আমি জিজ্ঞাসা করলাম,
এই তো মানে। ফজল উত্তর না দিয়ে চোখ বন্ধ করে ফেললো। আমি বললাম, কি হলো, কি করিস? ফজল বলল, ঘুম পাচ্ছে, এখন ঘুম পাচ্ছে। ফজল ঘুম ঘুম চোখে বলল, হ্যাঁ, সারা রাত জেগেছিলাম তো। সারা রাত জেগেছিলি? আমি অবাক হয়ে বললাম, কেন? ফজল কোনো জবাব দিল না। আমার মনে হলো সত্যি সত্যি ঘুমিয়ে গেল। বিকেলবেলা ছুটি, স্কুল ছুটির পর আমি ঠিক করলাম ফজলের বাড়ি যাব, তার কাছে আরও মূল্যবান পয়সা আছে কিনা দেখার জন্য। আজকাল স্কুল ছুটির পর ছেলেমেয়েরা বাসায় ফিরে না এলে দুশ্চিন্তা, বাবা মায়ের পেটের ভাত চলে হজম হয় না। আমি যে সময়ের কথা বলছি তখন বাবা মায়ের ছেলে মেয়েদের দুশ্চিন্তা করে। পথে ঘাটে তখন এত বিপদ ছিল না। ছেলে পেলে বাসায় না এলে ধরে নিয়ে কোথাও গেছে, আবার চলে আসবে। আমি তাই ফজলের সাথে হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিলাম। তার বাড়ির নদীর ওপারে, রেলওয়ে ব্রিজের দিয়ে নদী পার হয়ে ওপারে আসতে পুরো এলাকাটা মাঝে একটা গ্রামে গ্রামে ভাব চলে এলো। মাটির রাস্তায় রাস্তায় পাশে গাছপালা, ছনের বাড়ির সামনে গরুর গোয়াল, কোমরে তাবিজ বাঁধা ছোট্ট ছোট্ট ন্যাংটা ছেলে মেয়েরা। বেশ খানিক দূরে যাবার পর গাছপালা ঢাকা একটা বাড়ির সামনে ফজল দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এটা তোর বাড়ি? ফজল মাথা নাড়ালো। জিজ্ঞাসা করলাম, বাড়িতে কে কে আছে? কেউ নেই, খালি নানি যে আছে সেটা তখনই আমি টের পেলাম। শুনলাম ভিতর থেকে গনগনি গলায় কে যেন বলল, ফজল্লা আইসস? ফজল বলল, হ্যাঁ, এখন আমার দৌড় পারবি? ফজল কোনো কথা বলল না। নানি খসখস করে খানিকক্ষণ কাশলো। তারপর, তোর সাত কেরা, আমার স্কুলের ছাত্র, তোর মতো পাগল, মাথা খারাপ। ফজল একটু রেগে গিয়ে বলল, পাগল কেন হবে? তুই পাগল। ফজল কোনো কথা না বলে তার মুখটা কেমন যেন শক্ত হয়ে গেল। আমি বললাম, তোর নাকি তোকে পাগল ডাকে না কেন? আমি জানি না, চোখে দেখে না সেই জন্য। ঘরের ভেতর থেকে নানি বললেন, কে কইছে চোখে দেখি না? সবেই দেখি। তুই রাইতে একলা একলা মাঠে দৌড়াস না? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি ফজলকে ফিসফিস করে বললাম, কি বলে? ফজল আমার হাত সরিয়ে নিয়ে গেল, নিচু গলায় বলল, বুড়ি মানুষ, তার মাথা ঠিক নেই। বলল, তুই যে রাত্রে একলা একলা মাঠে দৌড়াস? ফজল মুখ শক্ত করে বলল, আমি মোটো একলা মাঠে দৌড়াই না, সবাই যখন দৌড়ায় তখন আমি খেলি। আমি অবাক হয়ে বললাম, সবাই আসে? সবাইটা কে? ওই তো, বলে ফজল অন্য কথা বলার চেষ্টা করে। আমি আবার বললাম, রাতে কে আসে? পোলাপান? কোন পোলাপান? এই তো ওইখানকার পোলাপান। কেন? খেলতে আসে, কথাবার্তা বলতে আসে। রাত্রে কেন আসে? দিনে আসে না কেন? ফজল হঠাৎ রেগে উঠে বলল, আমি কি জানি দিনে কেন আসে না? আমি তখন ব্যাপারটা বুঝতে পারছিলাম না, কিন্তু মনে হলো ফজল আর একটা নিয়ে কথা বলবো না। আমি তাই আর তাকে আটকালাম না। ফজল আমাকে নিয়ে বাড়ির পিছনে গেল। গাছপালাটাকে সুন্দর ছিমছাম একটা বাড়ি, বড় বড় গাছ, পুরোটা ছায়া ছায়া করে রেখেছে। ভিতরে বড় উঠোন, সেখানে শুকানো মরিচে শুকাতে দেওয়া হয়েছে। আমি ফজলকে জিজ্ঞাসা করলাম, তোর সেই মূল্যবান পুরনো পয়সাগুলি কই? ফজল বলল, এই যে এইখানে। বাড়িটার বারান্দার মাটি দিয়ে তৈরি, তার এক কোনায় বিশাল একটা মটকা। ফজল ভিতরে মাথা ঢুকিয়ে একটা ছোট্ট ঝুড়ি বের করে আনলো। আমি ঝুড়িটার ভিতরে তাকিয়ে একটু চমকে উঠলাম। ভেতরে হাড় গোড়, রঙিন পাথর, তাবিজ, এইসব। জিজ্ঞাসা করলাম, কই পয়সা? কই? আছে মনে হয় এইখানেই। আর এগুলো মূল্যবান? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এই হাড্ডিগুলো মূল্যবান? হ্যাঁ, অনেক মূল্যবান। তুই কেমন করে জানিস? ফজলের মুখ শক্ত হয়ে গেল। বলল, আমি জানি। আমি সাবধানে একটা হাড় ধরে দেখার চেষ্টা করলাম। অবাক হয়ে দেখলাম হাড়টার পাথরের মতো ভারী। বললাম, কি আশ্চর্য, এত ভারী কেন? আমি সাবধানে একটা হাড় ধরে চেষ্টা করলাম। অবাক হয়ে রইলাম। পরে তখন আমি ছোট্ট, তাই হাড় গোড় ধীরে 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 বসিল হয়ে যায় সেটা জানতাম না। এখন বুঝতে পারছি সেগুলো আসলেই পলিশ হয়েছিল। তখন শুধু অবাক হচ্ছিলাম না, ফজল এই কথাগুলো কোথায় পায়? তাকে অনেকবার জিজ্ঞাসা করা। বললাম, রাত্রেবেলা যে পোলাপান আসে তারা কেন আসে? আমি অবাক হয়ে বললাম, পোলাপানেরা আনে, তারা কোথায় পায় সেটাই আমি জানি না। ফজল অবাক, তার মুখে শক্ত হয়ে বলল, আমি বুঝতে পারলাম এইটা নিয়ে সে অনেক কথা বলবে না। বাসাতে কিছু না বলে স্কুল ছুটির পর আমি এখানে চলে আসি, তাই আমার একটু তাড়া ছিল। আমি তাই বাসায় রওনা দিলাম। বের হওয়ার সময় আমি ফজল নানিকে দেখলাম ঘর থেকে বের হয়ে বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। থুবড়ে একজন বুড়ি, মাথায় একেবারে স্মরণের মতো পাকা চুল, তোবরার গাল, গায়ের চামড়া কুচকে গেছে। আমাকে দেখে বলো, কেডা? ফজলের বন্ধু? আমি বললাম, হ্যাঁ।
তুমি ফজলের মতো পাগল, রাত্রে একলা একলা মাঠের মাঝে দৌড়াও। আমি কিছু বলার আগে ফজল রেগে উঠে বলল, আমি মোটো একলা একলা দৌড়াই না, তয় আমি কাউরে দেখিও না কেন? তোমার চোখ কানা, সেই জন্য দেখো না। ফজলের নানি পিচকি করে বাইরে থুতু ফেলে বলল, আমার চোখ ঠিকই আছে, আসলে তোর মাথা পাগল, তোর বাপও পাগল ছিল, তোরা পাগলের বংশ। ফজল আমার হাতে হাত রেখে টেনে বলল, ফজল আমার হাতে টেনে নিয়ে সামনে বেরিয়ে যেতে চাইল। ফজল চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, তখন বলল, জিজ্ঞাসা করলেও বলো না, যখন বলবে তখন সব কথা বুঝি না। ঠিক আছে, আমায় একদিন নিয়ে আসিস, আমি কথা বলবো। ফজল তার বিড়ালের মতো চোখ দিয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুই রাত্রিবেলা আমার বাড়িতে থাকবি? বাসা থেকে আব্বু আম্মুকে থাকতে দেবে কি না তখন জানতাম না, কিন্তু ফজলকে আর সেটা বললাম না। মাথা নেড়ে বললাম, হ্যাঁ থাকবো। ফজল একটা লম্বা নিঃশ্বাস ফেলল। কেন এত লম্বা নিঃশ্বাস ফেলল আমি বুঝলাম না। আমি ভেবেছিলাম স্কুল থেকে বাসায় না এসে ফজলের বাড়ি যাওয়ার ব্যাপারটা আব্বু আম্মুকে বেশ দুশ্চিন্তা করবে না, কিন্তু ফিরে আসতে আসতে একেবারে অন্ধকার হয়ে গেল। তাই সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। প্রথম এক চোট বকাবকি করা হলো, শাসন না করায় কীরকম বকে যাচ্ছিস সেটা নিয়ে লম্বা বক্তৃতা দেওয়া হলো। তারপর আব্বু জানতে চাইলে, কোথায় গিয়েছিলি? আমি সরল মুখে বললাম, ফজলের বাড়ি। আমার যে বন্ধু স্কুলের বেতন দেওয়ার পয়সা নেই তার বাড়ি। আব্বু বললেন, যেতে চাইলে যা, কিন্তু বলে যাবি না? ভেবেছিলাম কাছে থেকে, আসলে অনেক দূর। তাছাড়া কিছু বলার ছিল না তাকে, না না আমি তাকে কিছু বলতে পারিনি, তাই তার সাথে আমার যেতে হলো। জুড়িটার ভিতর তাকিয়ে একটু চমকে উঠলাম। আমি চলে গেলাম, তার বাড়িতে কেউ নেই, শুধু একজন নানি। আমি মাথা খারাপ। ফজল তাই আমাকে বলল, আজকাল ডাক্তারের কারো চিকিৎসা করে না, রোগী যত দুর্বল হোক, তার অবস্থা যত খারাপ হোক, তাকে টেনে এসে ডাক্তারের কাছে নিতে হয়। আমি যে সময়ের কথা বলছি সেটা অনেক আগের কথা। রোগ শোক এমন ছিল না। সব ডাক্তার একটা চামড়ার প্যান মোটা ব্যাগ থাকতো, সেই ব্যাগে চিকিৎসার সব কিছু থাকতো। ডাক্তার দরকার হলে সেই ব্যাগ যন্ত্রপাতি বের করে ছোটোখাটো সার্জারি পর্যন্ত করে ফেলতেন। আব্বু শার্ট প্যান্ট পরে ফজলকে নিয়ে রওনা দিলেন। তখন আমি বায়না দোলাম আমিও যাব। আব্বু রাজি হয়ে গেলেন। আমাদের কারো বাসায় টেলিফোন নেই, তাই গোপনে ডাক্তারকে আগে থাকার কথাটা বলার কোনো উপায় নেই। আমরা সোজাসুজি তার বাসায় গিয়ে হাজির হলাম। গোপনে ডাক্তার আব্বুকে বলল, তাই আব্বু কথা শুনে সাথে সাথে তার প্যাট মোটা ব্যাগ নিয়ে রওনা দিলেন। খানিকটা রিক্সা নদীর কাছে এসে নৌকো নদী পার হয়ে মাটির পথ ধরে আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম গোপেন ডাক্তারের কাছে একটা টর্চ লাইট নিয়ে। সেটা দিয়ে পথ দেখে দেখে আমরা ফজলের বাড়ি হাজির হলাম। অন্ধকার বাড়ি, সেখানে কোনো জীবিত মানুষ আছে বলে মনে হয় না। আমরা ফজলের পিছু পিছু ভিতরে ঢুকলাম। গোপেন ডাক্তার তার টর্চ জ্বালিয়ে বিছানার দিকে এগিয়ে গেলেন। সেখানে ফজলের থুরথুরে বুড়ি নানি শুয়ে আছে। ফজল এদিক সেদিক খুঁজে একটা কুপি বাতি আনলো। আব্বু কাছে একটা ম্যাচ ছিল, সিগারেট খেতেন বলে সবসময় আব্বুর কাছে ম্যাচ থাকে। সেটা দিয়ে কুপি বাতিটা জ্বালাতে চেষ্টা করলো। প্রথমবার জ্বালাতে পারলো না, তখন আমি আব্বুর কাছ থেকে ম্যাচটা নিয়ে কুপি বাতিটা জ্বালালাম। আব্বু ম্যাচটা দেওয়ার আগে আব্বু সরে গেলেন, বললেন, ম্যাচটা আমার কাছে রয়ে গেল। গোপেন ডাক্তার ফজলে নাকি টিপে টিপে পরীক্ষায় বললেন, ডেক্স টেলিস্কোপ কানে লাগিয়ে বুকের ভেতরে শুনতে পেলেন, হাতের মাঝে চেপে ধরে শুনলেন। আব্বু জিজ্ঞাসা করলেন, কি অবস্থা? গোপেন ডাক্তার নিচু গলায় ইংরেজিতে আব্বুকে কিছু একটা বলে, সেটা আমি ভালো বুঝতে পারলাম, তবে আব্বু মুখ দেখে মনে হলো সেটা খুব ভালো না। ফজল অবিশ্বাস্য, সেটা বুঝতে পারলাম না। সারাক্ষণ যে কুপি বাতিটা হাতে ধরে তার নাতির দিকে ভয়ে ভয়ে চোখে তাকাচ্ছিলেন।